ট্রাইব্যুনালে কি হবে সোমবার? জুলাই গণহত্যা সহ মানবতাবিরোধী অপরাধের দায়ে সর্বোচ্চ শাস্তি হবে শেখ হাসিনার, নাকি খালাস পেয়ে যেতে পারেন? এসব নানা হিসাব নিকাশ অনেকের মনে। ২০২৪ সালের জুলাই মাস জুড়ে তখনকার সরকার প্রধানের কথাগুলোই কি কাল হয়ে দাঁড়ালো নিজের জন্য? শেখ হাসিনার কথাগুলোই হুকুম জুড়ে যে হত্যাযোগ্য হয়েছে তার সব ধরে বিচার করা। খবর নিয়ে ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাস বলছি। ১৭ই নভেম্বর বাংলাদেশে কি হবে? দুটো খুব বড় ঘটনা ঘটার সম্ভাবনা ওই দিনে। একটি ঘটনা হলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ওই দিন শেখ হাসিনা সহ গত বছর আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতা ছেড়ে গেল তখন একটা বেশ সমালোচনা ছিল যে আওয়ামী লীগ সরকার এক বৃহৎ ঋণ রেখে গেছে, 18 লক্ষ কোটির সামান্য কিছু বেশি ঋণ রেখে গেছে। কিন্তু বিটিভিতে সরাসরি সম্প্রচার করা হবে শেখ হাসিনার মামলার রায়। সেই রায়টা কি? গণহত্যার দায়ে অভিযুক্ত প্রধান আসামি শেখ হাসিনা, যিনি বাংলাদেশে 4 বার অথবা 5 বার প্রধানমন্ত্রী হবার রেকর্ড অর্জন করেছিলেন। দেখেন আজকে। প্রিয় দর্শক, আপনাকে স্বাগতম আরেকটি নিউজে। প্রিয় দর্শক, বাংলাদেশের নির্বাচন প্রেক্ষাপটে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তারই আলোকে আবারও হাজির হলাম কয়েকটি ভিডিও নিয়ে। ইতিমধ্যেই ভিডিওর অংশবিশেষ দেখেছেন। ভিডিওর অংশবিশেষ দেখেই বুঝতে পারছেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ। তাই দর্শক বলবো, ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান। ধন্যবাদ সবাইকে। সামনে কথা বলতে চাই, ডক্টর ইউনূস এত ঋণ করছে কেন, এই প্রসঙ্গটা নিয়ে কথা বলবো। আপনারা জানেন যে গত বছর আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতা ছেড়ে গেল তখন একটা বেশ সমালোচনা ছিল যে আওয়ামী লীগ সরকার এক বৃহৎ ঋণ রেখে গেছে, 18 লক্ষ কোটির সামান্য কিছু বেশি ঋণ রেখে গেছে। কিন্তু পরিসংখ্যান বলছে গত বৃহস্পতিবার অর্থ বিভাগ নিয়মিত ঋণের একটি বুলেটিন প্রকাশ করেছে। সেই বুলেটিনে যেটি দেখা যাচ্ছে যে গত জুন মাসে ছিল 18 লক্ষ সামথিং কোটি টাকা, আর এবার গত বৃহস্পতিবারের বুলেটিনে দেখা যাচ্ছে যে 16 মাস বা 17-18 মাসের হিসেবে এটি দাঁড়িয়ে গেছে 21 লক্ষ 44 হাজার ট্রিলিয়ন বা 21 লক্ষ 44 হাজার কোটি টাকার ঋণ দাঁড়িয়ে গেছে। হিসেব করলে দেখা যায় যে আওয়ামী লীগ সরকার যে ঋণটা রেখে গিয়েছিল ইউনূস সরকারের মাত্র 16-17 মাসে এটি দাঁড়িয়েছে প্রায় 14% বেশি। প্রশ্ন হচ্ছে যে ডক্টর ইউনূস এত ঋণ করছেন কেন? ডক্টর ইউনূস কেন ঋণ করছেন? আপনারা জানেন যে ডক্টর ইউনূস আসলে ঋণের মানুষ, ঋণের মধ্যেই বসবাস করেন, ঋণেই খান, ঋণেই ঘুমান। বিষয়টা এমন, ঋণের ব্যবসায়ী তিনি। খানিকটা একটি সংস্কৃতি প্রবাদের সাথে যেন মিলে যায় যে ঋণাং কৃত্যা ঘৃতং পিবেত যাবত জীবেত সুখং জীবেত, অর্থাৎ ঋণ করে হলেও ঘি খাও, যতদিন বাঁচো সুখে বাঁচো। ডক্টর ইউনূস কি এই নীতিতে বিশ্বাস করেন? আজকে যদি বাংলাদেশের ঋণের কথা হিসেব করেন বা ঋণের অবস্থাটা যদি আপনি বুঝতে চান, যে বাংলাদেশে আর্থিক বাজেট, বর্তমান বাজেটটাই যদি আপনি ধরেন 8 লক্ষ কোটি টাকার কাছাকাছি। আগের বছরের বাজেটও প্রায় 8 লক্ষ কোটি টাকাই ছিল, কাছাকাছি সামান্য কিছু রদবদল হয়েছে, তাছাড়া একই রকম বাজেট আপনার 8 লক্ষ কোটি টাকা, কিন্তু ঋণ আপনার 21 লক্ষ কোটি টাকা, আমার বাজেটের প্রায় 3 গুণ। এবং ডক্টর ইউনূস 14% বাড়িয়েছে। কেন ঋণ বাড়ালেন? আওয়ামী লীগ সরকার তো একটা উন্নয়নের মধ্যে ছিল, কাজের মধ্যে ছিল, কিন্তু 16 মাসে কোনো মেগা প্রজেক্ট নেওয়া হয়েছে? কোনো মেগা প্রজেক্ট কি শেষ করা হয়েছে? রূপপুর কি শেষ হয়েছে 16 মাসে? থার্ড টার্মিনাল শেষ হয়েছে? বা এই ধরনের আরো যত কর্মকাণ্ড ছিল, কোনো কর্মকাণ্ড কি শেষ হয়েছে? কিংবা কোনো বড় কর্মকাণ্ড কি শুরু করা হয়েছে? শুরু করা হয়নি। দেশ চালাতে এবং দেশের অর্থনীতির চাকা সচল রাখতে সমানে ঋণ করা হচ্ছে, যার দরুন মাত্র 16 মাসে 2.5 লক্ষ কোটি টাকা ঋণ বেড়েছে। এর মধ্যে অভ্যন্তরীণ উৎস আছে এবং বৈদেশিক উৎস আছে। আজকে যদি আপনি ঋণের পরিমাণটা হিসাব করেন, আজকে যে শিশুটা জন্ম নিচ্ছে সেই শিশুটি জন্মেই প্রায় 1,20,25 হাজার টাকা ঋণের বোঝা মাথায় নিয়ে পৃথিবীতে আসছে। প্রশ্ন হচ্ছে যে ডক্টর ইউনূস আসলে উন্নয়ন কর্মকাণ্ড করতে পারছে না, উন্নয়নের চাকা সচল নেই, কিন্তু সমানে ঋণ করে যাচ্ছে।
কেন ঋণ করে যাচ্ছে? বাজেট সহায়তা, রাষ্ট্র চালানোর জন্য আজকে ঋণ করার প্রয়োজন হয়ে পড়ছে। আপনি খেয়াল করে দেখুন যে ডক্টর ইউনূস এমন একটি সরকার, যে সরকারকে আপনারা অনেকে নোবেল লরিয়েট, নোবেল বিজয়ী ইউনূসের সরকার মনে করেন। তিনি বাংলাদেশকে পৃথিবীর একটা ভিন্ন মাত্রায় পৌঁছে দেবেন যারা মনে করেন, তারা একটু বিবেক দিয়ে একটু জিজ্ঞেস করুন তো যে আসলে কি হচ্ছে। একটি উদাহরণ দিয়েই আমি এই সংক্ষিপ্ত আলাপটা শেষ করতে চাই যে ডক্টর ইউনূস পদে পদে ব্যর্থ, এমনকি রাজস্ব আহরণে পর্যন্ত ব্যর্থ। গত অর্থ বছর, লাস্ট যে অর্থ বছরটা গেল, সেই অর্থ বছরে রাজস্ব ঘাটতি প্রায় 1,00,000 কোটি টাকা। 4,80,000 কোটি টাকা রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করার পরে রাজস্ব আদায় হয়েছে 3,80,000-এর মতো। অথচ দেখুন, আওয়ামী লীগ সরকার পচা সরকার, আওয়ামী লীগ সরকার খারাপ সরকার। তার আগের দুটো অর্থ বছরে যদি দেখেন যে আওয়ামী লীগ সরকার 17ই নভেম্বর বাংলাদেশে কি হবে, দুটো খুব বড় ঘটনা ঘটার সম্ভাবনা ওই দিনে। একটি ঘটনা হলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ওই দিন শেখ হাসিনা সহ অন্যান্য আওয়ামী লীগ নেতাদের বিচারের রায় দেবে। আর দ্বিতীয় ঘটনা হলো এই বিচার প্রক্রিয়ার বিরুদ্ধে জনজীবন স্তব্ধ করে দেওয়ার ডাক দিয়েছে আওয়ামী লীগ শাটডাউনের মাধ্যমে। এবার ওই 13ই নভেম্বরের মতো যে যার ঘরের মধ্যে থেকে লকডাউন করবেন না, রাস্তায় নেমে সব বন্ধ করে দেবেন শাটডাউনের মধ্য দিয়ে। দুটো ঘটনাই বিচ্ছিন্ন নয়, একে অপরের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। বিচার প্রক্রিয়া রায় দেওয়ার সময় দেশের পরিস্থিতি যদি 9 মাস আগের ওই 9 ফেব্রুয়ারির মতো হতো, অর্থাৎ আন্তর্জাতিক ক্রাইম ট্রাইব্যুনালের সংশোধিত অধ্যাদেশ জারির দিন দেশের যে রাজনৈতিক পরিস্থিতি ছিল সেরকম যদি থাকতো, তাহলে বিচারের রায় তা সে যাই হোক, মৃত্যুদণ্ড হোক আর যাবজ্জীবন হোক কি অন্য যা খুশি হোক না কেন, সে নিয়ে চিন্তার কিছু ছিল না। কিন্তু ফেব্রুয়ারি থেকে এই নভেম্বরের মাঝামাঝি সময়, এই কমাসে দেশে ইউনূস সরকার ও সেই সরকারের প্রতি সমর্থনের পারদ নামতে নামতে এমন জায়গায় পৌঁছেছে এবং বিপরীতে আওয়ামী লীগের প্রতি মানুষের সমর্থন এবং সেই সমর্থন প্রকাশ্যে জাহির করার সাহস মানুষের এত বেড়ে গেছে যে শেখ হাসিনা এবং তার সহযোগীদের বিচারে মৃত্যুদণ্ড বা বড় রকমের কোনো শাস্তির ঘোষণা করার সাহস বা ক্ষমতা ইউনূস সরকারের আদৌ আছে কি না, সেটা নিয়ে যেমন বাংলাদেশে তেমন বাংলাদেশের বাইরে আন্তর্জাতিক দুনিয়ায় কিন্তু ব্যাপক প্রশ্ন উঠে গেছে। কেন উঠেছে প্রশ্ন, সেটা বিচার করে দেখা যাক এবং সেই বিচারের প্রেক্ষিতে এটাও দেখব যে শেখ হাসিনা এবং তার সহযোগীদের কি শাস্তি দিতে পারে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল বা আন্তর্জাতিক অপরাধ আদালত। আন্তর্জাতিকভাবে এই অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচার নিয়ে যে অভিযোগগুলো উঠেছে সেগুলি হলো, মানে যে এই বিচার অবৈধ, এই ব্যাপারে যে অভিযোগগুলো উঠেছে সেগুলো কোন কোন ভিত্তিতে একটু বলে নিই। প্রথমত 1971-এর যুদ্ধ অপরাধীদের বিচারের জন্য গঠিত ট্রাইব্যুনালের অধিকারের সীমা যেভাবে বাড়িয়ে 2024-এর সরকার বিরোধী আন্দোলনকে এর এখতিয়ারে আনা হয়েছে, সেটা আন্তর্জাতিক ট্রাইব্যুনাল গঠনের সব রকম আইনের বিরোধী। দ্বিতীয়ত, দেশে যখন পার্লামেন্ট ভেঙে দেওয়া হয়েছে, পার্লামেন্ট নেই, কোনো নির্বাচিত সরকার যখন নেই দেশে, তখন যেভাবে রাষ্ট্রপতিকে দিয়ে এই অধ্যাদেশ জারি করা হয়েছে সেটা সংবিধান বিরুদ্ধ শুধু নয়, প্রচলিত সমস্ত আইন কানুনের বিরুদ্ধে। এজন্যেই আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, বিভিন্ন সংস্থা এবং আইনজীবীরা ইউনূস সরকারের এই কাজের আইনি ন্যায্যতা সম্পর্কে
উল্লেখযোগ্য উদ্বেগ উত্থাপন করেছেন। ব্রিটিশ আইন সংস্থা ডাউটি স্ট্রিট চেম্বার্সের স্টিভেন পাওয়েলস কেসি এবং তাতিয়ানা ইটোয়েল তারা সংযুক্ত জাতিসংঘে একটি জরুরি আবেদন দিয়েছেন যাতে হাসিনার বিচার রাজনৈতিক প্রতিশোধের পরিবেশে পরিচালিত হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে। তারা বলেছেন এটা বিচার নয়, এটা আইন নয়, এটা প্রতিশোধ নেয়া। তারা যুক্তি দেন যে আইনি আদালতে নির্বাচিত জনগণের ম্যান্ডেট ছাড়াই একটি অনির্বাচিত অন্তর্বর্তী সরকারের অধীনে এরা কাজ করছে। আবেদনে নির্দিষ্ট উদ্বেগ ও পক্ষপাতমূলক ব্যবস্থার অভিযোগ করে বলা হয়েছে, আইসিটি প্যানেলের প্রধান বিচারপতি ব্যারিস্টার শফিউল আলম মাহমুদ তার বিএনপির সাথে রাজনৈতিক সংযোগ রয়েছে, অর্থাৎ বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি, যেটা খালেদা জিয়ার পার্টি, তার সাথে রাজনৈতিক সংযোগ রয়েছে। এবং বেঞ্চের নিয়োগের আগে, অর্থাৎ তিনি এই বেঞ্চের প্রধান হওয়ার আগে কোনো বিচারিক অভিজ্ঞতা তার নেই। মূল প্রসিকিউটর তাজুল ইসলাম নিজেই আওয়ামী লীগ নিষিদ্ধের আহ্বান জানানো যে রাজনৈতিক সমাবেশে হয়েছিল সেখানে তিনি উপস্থিত ছিলেন। শুধু তাই নয়, তিনি জামায়াতের যুদ্ধ অপরাধীদের কৌশলী ছিলেন। সুতরাং এই বিচার কতটা নিরপেক্ষ সেটা নিয়ে বড় প্রশ্ন। তৃতীয়ত, অপরাধ ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া সভ্য সমাজের নিয়ম কানুনের কোনো তোয়াক্কা না করেই চলছে। হাসিনার হয়ে রাষ্ট্র যাকে কৌশলীর দায়িত্ব দিয়েছে তিনি নিজে সরকারি কৌশলী। যেভাবে বিচারপতির সঙ্গে তার সওয়াল জবাবের বিভিন্ন ভিডিও ক্লিপ বাইরে এসেছে, যেভাবে হাসি মশকরা চলছে তাদের মধ্যে, যেভাবে কথাবার্তা চলছে, তাতে তিনি অর্থাৎ হাসিনার কৌশলী হিসেবে যাকে নিয়োগ করেছে সরকার, তিনি যে এই সরকারের ষড়যন্ত্রের অন্যতম শরিক সেটা বোঝা যায়। বিটিভিতে সরাসরি সম্প্রচার করা হবে শেখ হাসিনার মামলার রায়। সেই রায়টা কি? গণহত্যার দায়ে অভিযুক্ত প্রধান আসামি শেখ হাসিনা, যিনি বাংলাদেশে 4 বার অথবা 5 বার প্রধানমন্ত্রী হবার রেকর্ড অর্জন করেছিলেন। দেখেন আজকে ইতিহাসের কি নির্মম পরিণতি। সবার জন্য কবর খুঁড়ে আজকে তিনি নিজে কবরে ঢুকে যাচ্ছেন এক অর্থে। এই ধরনের বাংলাদেশে মামলা একজন সাবেক প্রধানমন্ত্রীর ক্ষেত্রে হয়নি। বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে যেটা একটা কল্পিত মামলা আনা হয়েছিল সেটা দুর্নীতি সংক্রান্ত, যেটা একেবারেই ধোপে টেকে নেই। সেইটা 3 বছর, ওইটাকে বাড়ায় দিল উচ্চ আদালত মহা খুশিতে 10 বছর। তো সেটা তো দুর্নীতির মামলা, হত্যা মামলা না, গণহত্যার মামলা। পৃথিবীতে সবচেয়ে ঘৃণিত যে সমস্ত হিটলার, মুসলিনি, তাদের বিরুদ্ধে যেমন গণহত্যার অভিযোগ আছে, ঠিক সেই কাতারে এই যুগে এক শেখ হাসিনা আর একজন হচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। আন্তর্জাতিক ট্রাইব্যুনাল তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করছে তাকে বিচারের জন্য, কিন্তু এখনো তাকে গণহত্যার দায়ে অভিযুক্ত করা হয়নি বা তার মৃত্যুদণ্ড দেয়নি। তো আজকে দেখেন ওই অর্থে শেখ হাসিনা নেতানিয়াহুর কাতারে। নেতানিয়াহুর বিরুদ্ধে অভিযোগ কি? গাজার মুসলমানদের বিরুদ্ধে পরিকল্পিত গণহত্যা। ঠিক একই রকম ভাবে বাংলাদেশের প্রেক্ষাপটে তার বিরুদ্ধে অভিযোগ কি? ক্ষমতায় থাকার জন্য নির্বিচারে গণহত্যা, যেটা জাতিসংঘের রিপোর্টে প্রকাশ পেয়েছে, আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশ পেয়েছে, যে গত 15 বছরে গুম, খুন, নির্যাতন চালাতে চালাতে শেষে গণহত্যার পর্যায়ে উপনীত হয় শেখ হাসিনা, যিনি বাংলাদেশের স্বাধীনতার স্থপতি, যিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধের মহানায়ক শেখ মুজিবুর রহমানের কন্যা। শেখ মুজিবুর রহমানের কন্যার কেমন শাসন হওয়া উচিত ছিল বাংলাদেশে, সেটা ক্ষমতায় থাকতে থাকতে আর ক্ষমতা ভোগ করতে করতে ক্ষমতাকে আঁকড়ে থেকে চিরকাল মসনদে থাকবেন এবং তিনি দেশ শাসন করবেন। এই যে তীব্র আকাঙ্ক্ষা, জনমতকে পদদলিত করে ভোটকে কবর দিয়ে ক্ষমতায় থাকার
যে উদগ্র আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার আজকে পরিণতি, তিনি পালিয়ে বাঁচলেন সত্য, কিন্তু গণহত্যার দায় থেকে মুক্ত হতে পারলেন না। শেখ হাসিনা বিবিসি সহ বেশ কিছু আন্তর্জাতিক গণমাধ্যমে বলেছেন এগুলি ক্যাঙ্গারু কোর্ট, আগে থেকে সাজানো ছিল, বলতে পারেন সত্য, কিন্তু এটা কি মিথ্যা? গণহত্যা সংগঠিত হয়নি, সেটা শেখ হাসিনা নিজেও স্বীকার করেছেন। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ।